বিশাল সমাবেশ করছে আওয়ামী লীগের এমপি এবং নেতা শামীম ওসমান। বিদেশের মাটিতে বসে এত লোকজন নিয়ে সমাবেশ করা আওয়ামী লীগের নেতা হিসাবে এই প্রথম। এর আগে দেখা যায় নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক জায়গায় মিছিল করছে, বিক্ষোভ করছে বা সমাবেশ করছে, এত লোকজনের উপস্থিতি হয়েছে, এটা কিন্তু এর আগে দেখা যায় নাই। আমি আওয়ামী লীগের বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো। আসলে এখনকার যে ভিডিওটা এটা করতেছি জামাত এনসিপিকে নিয়ে। বাংলাদেশটাকে পশ্চিমা বিশ্বের কাছে জঙ্গি আখ্যায়িত করার জন্য জামাত এনসিপি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমি তার প্রমাণ দিব। তার আগে আওয়ামী লীগকে নিয়ে একটু কথা বলি। আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পালায়ে গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা বাংলাদেশ থেকে পালায়ে গেছে, তারা কিন্তু চুপচাপ বসে নাই। এতদিন আমরা দেখছি যে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতারা সামনে আসে নাই, কথা বলে নাই। এখন দেখতেছি একের পর এক বের হচ্ছে, একের পর এক তারা বুলি আওড়াচ্ছে। শুধু আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছে তারাই কথা বলতেছে তা না, আওয়ামী লীগের যারা দোসর ছিল পুলিশের মধ্যে, যে সকল পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগের দোসর ছিল এবং তারা পালিয়ে গেছে, তারাও এখন মুখ খুলেছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে অতিরিক্ত আইজিপি, তখন এসবির প্রধান ছিলেন মনিরুল ইসলাম, তিনি কিন্তু অলরেডি ফেসবুক পেজে পোস্ট করেছে এবং সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার অভিযোগ তিনি করেছেন। 5 আগস্টে শেখ হাসিনার পতনের মূল কারণ হিসেবে তিনি সেনাবাহিনীকে দায়ী করেছেন। তার কথাই স্পষ্ট যে বাংলাদেশের সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়াইছে এবং সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা কইরা স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এইটাই মনিরুল ইসলামের পোস্ট থেকে প্রমাণ হয়েছে। তো যাই হোক, আওয়ামী লীগের কিন্তু শীর্ষ নেতারা তারা বসে নেই, শামীম ওসমান সেটার প্রমাণ দিছে। শামীম ওসমানের সমাবেশটা দেখেন, এই সমাবেশে দেখেন এক শামীম ওসমানের পাশে 2-4 জন আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া আর কেউ নেই। শামীম ওসমান একাই বক্তব্য দিচ্ছে আর সবগুলো চেয়ারে কথা শুনতেছে। মানে এখন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কথা শোনে না, এখন চেয়ারে শুধু কথা শোনে। বুঝতে পারছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবস্থাগুলো দেখছেন কি অবস্থা? আয়োজনের কিন্তু কোনো কমতি ছিল না। পিছনে দেখেন বিশাল বড় মনিটর এবং সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু সেখানে করা হয়েছে। সবাই উপস্থিত আছে, শুধু আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত নাই, কেউ কথা শুনবে সেই লোকজন উপস্থিত নাই। অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আর কেউ বিশ্বাস করে না। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কর্মীকে এখন আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে যে পরিমাণ বিশ্বাস করে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে সেই পরিমাণ বিশ্বাস করে না। এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকেও এখন আর কেউ বিশ্বাস করে না, কারণ শেখ হাসিনা বলে আমি এই যে কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব। এই 2 বছর পার হয়েছে, শেখ হাসিনা আসে নাই। আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা শেখ হাসিনার কথা আর বিশ্বাস করতেছে না। তারপরে বলতেছে এই মাসে আসতেছি, এই মাসে আসতেছি, কয়েকদিনের মধ্যে আসতেছি, তাও আসে নাই। এই পর্যন্ত প্রায় শেখ হাসিনার এআই দিয়ে ভিডিও হোক বা যেটাই হোক 8 থেকে 10 বার ডেট চেঞ্জ করেছে। সর্বশেষ বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে আসবে, কিন্তু এমন কোনো ভিডিও, এমন কোনো কল রেকর্ড ফাঁস হয় নাই যেখানে শেখ হাসিনা নিজের মুখে বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাব। এইটা রয়টার্স এবং ভারতের এনডিটিভি প্রচার করছে। তারা শেখ হাসিনার কোনো কল রেকর্ড অথবা শেখ হাসিনার কোনো বক্তব্য কিন্তু প্রচার করতে পারে নাই যে যেখানে শেখ হাসিনা সরাসরি বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে যাব। অর্থাৎ শেখ হাসিনার ফিরে আসার বিষয়গুলো পুরোটা ভুয়া এবং মিথ্যা। সর্বশেষ ভারতের গণমাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার যেই বিষয়টা, সেটা পুরো দায়ভার বা দায়িত্ব নিছে ভারতের আদালত। তো আদালতের কার্যক্রম ভাই শেষ হতে হতে 2-4-10 বছর চলে যায়, সে জায়গায় ডিসেম্বরে শেখ হাসিনা আসবে, এই চিন্তা ভাবনা আপনারা কিভাবে করতেছেন? এখন এটা বুঝাচ্ছিলাম যে আওয়ামী লীগের শীর্ষ যে সকল নেতাকর্মী খোদ শেখ হাসিনা সহ কাউকে আর আওয়ামী লীগের নিচের পর্যায়ের নেতাকর্মীরা বিশ্বাস করে না। এই জন্য আওয়ামী লীগের নেতারা শামীম ওসমান থেকে শুরু করে যাই কথা বলুক, তাদের কথাবার্তা কেউ শুনতেও যায় না, তাদের কথা কেউ শোনেও না, বিশ্বাসও করে না। এখন আসি জামাত এনসিপির বিষয়টা নিয়ে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়েছে বাংলাদেশে আল কায়দার উৎপাত ঘটেছে, বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গেড়েছে।
মানে ওই প্রতিবেদনটা যদি পড়েন, আমি যে কথাগুলো বললাম তার সারমর্ম এটাই হবে। তবে সেখানে উল্লেখ করা হয়েছে যে আল কায়দা এক জায়গায় বড় ঘাঁটি না কইরা ছোট ছোট সেল করতেছে, সেল কইরা বাংলাদেশে আল কায়দার যে তৎপরতা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন জাতিসংঘ এটা কিসের ভিত্তিতে বলল, কোন অনুসন্ধানের ভিত্তিতে বলল? আসলে কোনো অনুসন্ধান কিন্তু জাতিসংঘ করে নাই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন বা বিবৃতি দিছে এটা পুরোপুরি অনুমেয়, তারা অনুমান করে দিছে, তারা কোনো অনুসন্ধানের প্রেক্ষিতে দেয়নি। অর্থাৎ বাংলাদেশ সেইটাকে একবারে নাকচ করে দিছে, কোনো আমলেই নেয় নাই। এর মধ্যে আবার জামাত এনসিপি লং মার্চের ঘোষণা দিছে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে। চিন্তা করেন, এমনিতেই পশ্চিমা বিশ্ব টুপি পরা, দাড়ি পরা, জুব্বা পরা লোকজনদেরকে কিন্তু একটু সন্দেহের চোখে দেখে। তারা মনে করে এরা হচ্ছে মৌলবাদী, তারা মনে করে এরা হয়তো আল কায়দা বা জঙ্গিদের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট। এখন এই অবস্থায় যদি জামাত এনসিপি এই লং মার্চগুলো করে, জামাত এনসিপির বিভিন্ন মিছিল বিক্ষোভ যদি আপনারা দেখেন বা সমাবেশ দেখেন, সেখানে দেখবেন সামনের সারিতে টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা লোকজন। আমি এগুলোর কিন্তু বিপক্ষে না, কিন্তু এই লেবাসটা কিন্তু পশ্চিমা বিশ্ব খুব একটা ভালো চোখে দেখে না। আমরা ইসলামিক দৃষ্টিতে এগুলো পরি এবং এটাই হচ্ছে আমাদের লেবাস। আমি এর বিপক্ষে নয়, আবারও বলছি। কিন্তু এই যে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এর প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব যদি বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দেয় বা আল কায়দার ঘাঁটি হিসাবে ট্র্যাক দেয়, তাহলে আমাদের কি এই দেশটাকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে? তারেক রহমান কি পশ্চিমা বিশ্বের বা বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক সহজে গড়ে তুলতে পারবে? এই 16-17 বছর ধইরা আন্তর্জাতিক বিশ্বের সাথে শেখ হাসিনা যে একটা দূরত্ব তৈরি করছে, সেই দূরত্বকে কাছে টানা নিয়ে আসতে হবে। সেই সম্পর্কগুলোকে আবার পুনরায় জোড়া লাগাতে হবে। এর মধ্যে যদি বাংলাদেশে ঘন ঘন এই যে ইসলামের নাম নিয়ে যদি লং মার্চ করা হয়, বিক্ষোভ মিছিল করা হয়, তাহলে কি ভালো চোখে দেখবে পশ্চিমা বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্বের দেশগুলো? ভালো চোখে দেখবে? দেখবে না। এবং তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটে ফেলছে এই যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে যখন এই আল কায়দার বিষয়টা নিয়ে বাংলাদেশের দিকে একটা তীর ছোড়া হলো, এর প্রেক্ষিতে যদি আবার এই লং মার্চগুলো হয়, এই ভিডিও ফুটেজগুলো আওয়ামী লীগের লোকজন কালেক্ট কইরা ঠিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা দিবে, দিয়া বলবে দেখেন বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থান হয়েছে। তখন আন্তর্জাতিক বিশ্বের সাথে কি এই বিএনপি সরকারের সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে? এই মুহূর্তে কি জামাত এনসিপির আসলে এই লং মার্চ বা বড় ধরনের কর্মসূচি পালন করা উচিত? আমি মনে করি এটা উচিত নয়। কারণ হচ্ছে এই সরকারকে সময় দেওয়া দরকার। এখন ধরেন এই জামাত এনসিপি বিশাল একটা আয়োজনে লং মার্চ করলো, সেখানে ধরেন 5 লাখ 10 লাখ লোকজন উপস্থিত হলো, তাহলে কি এই জুলাই সনদ মেনে নেবে বিএনপি? এই যে সংসদের যে উচ্চ কক্ষ সেটা কি গঠন করবে? করবে না। তাহলে এই বিশৃঙ্খলা বা পশ্চিমা বিশ্বকে এই নেগেটিভ বার্তা দেওয়া কি জামাত এনসিপির উচিত হবে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? জামাত এনসিপি কি উদ্দেশ্যে, কেন এই সময় এই লং মার্চ বা বড় ধরনের কর্মসূচি সামনে নিয়ে আসতেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।